আজকের এই গভীর আলোচনায় এমন এক বিস্ময়কর মস্তিষ্ককে নিয়ে কথা বলা হবে যার গল্প সত্যি বলতে যে কোনো কল্পকাহিনী বা সাইফাই সিনেমাকেও অনায়াসে হার মানায়। একদম। একটু ভাবা যাক ব্যাপারটা। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, গবেষণার কোনো উপযুক্ত পরিবেশ নেই, এমনকি দুবেলা পেট ভরে খাওয়ার নিশ্চয়তা পর্যন্ত নেই। হুম। চরম দারিদ্র্য যাকে বলে আর কি। হ্যাঁ, কিন্তু সেই মানুষটি শুধু একটি স্লেট আর চক সম্বল করে আধুনিক গণিতের মোড়ও সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিচ্ছেন। তিনি হলেন শ্রীনিবাস রামানুজন। মানে ইতিহাস ঘাঁটলে এমন উদাহরণ খুবই কমই পাওয়া যায়। ঠিক তাই। আর আজকের এই আলোচনায় আমরা বেশ কিছু নির্ভরযোগ্য উৎস ব্যবহার করছি, যেমন বিভিন্ন জীবনী, স্যাম নিউজের রিভিউ, ম্যাকটিউটর হিস্ট্রি অফ ম্যাথমেটিক্স, আইএম-এর প্রবন্ধ। আর সেই সাথে স্টিফেন উলফ্রামের বেশ কিছু গভীর বিশ্লেষণও থাকছে। হ্যাঁ, এই সোর্সগুলো ঘাঁটতে ঘাঁটতে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায়। দক্ষিণ ভারতের এক সাধারণ কেরানির এই অবিশ্বাস্য উত্থান কোনো জাদুর চেয়ে কম ছিল না। জাদুই তো। তো আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্য বা মিশনটাই হল সেই জাদুর পেছনের বিজ্ঞান আর ইতিহাসকে এক সুতোয় গাঁথা, কিভাবে তার মস্তিষ্ক কাজ করত আর কেনই বা তার রেখে যাওয়া সূত্রগুলো আজও ব্ল্যাক হোল গবেষণায় ব্যবহৃত হচ্ছে, সেই রহস্যগুলোরই জট খোলা হবে আজ। আর এই পুরো যাত্রায় সবচেয়ে চমকপ্রদ দিকটি হল মানুষের চিন্তাশক্তির অসীম ক্ষমতা। রামানুজনের জীবন নিয়ে গবেষণা করতে গেলে বারবার মনে হয়, আমাদের এই চেনা গণ্ডির বাইরেও একটা বিশাল জগৎ আছে। প্রবল কৌতূহল। ঠিক। কৌতূহল এবং নিজের কাজের প্রতি অদম্য একাগ্রতা থাকলে যে অভাব বা সীমাবদ্ধতা কাউকে আটকে রাখতে পারে না, তিনি তার সবচেয়ে বড় উদাহরণ। তার কাজের পদ্ধতি বা চিন্তা করার ধরন সবকিছুই প্রচলিত নিয়মের একেবারে বাইরে ছিল। তো একদম গোড়া থেকে শুরু করা যাক। 1887 সাল 22শে ডিসেম্বর দক্ষিণ ভারতের ইরোড শহরের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে রামানুজনের জন্ম হয়। হ্যাঁ। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সবার চেয়ে আলাদা। এই আলাদা হওয়াটা এমন নয় যে তিনি শুধু অঙ্কে ভালো ছিলেন, গণিতের প্রতি তার এক অদ্ভুত, প্রায় আধিভৌতিক একটা আকর্ষণ ছিল। আধিভৌতিক বলাটা খুব একটা ভুল হবে না এখানে। যারা শুনছেন তাদের একটু অবাক লাগতে পারে একটা তথ্য দিলে। মাত্র ১৩ বছর বয়সে, মাত্র ১৩ বছর বয়সে তিনি অ্যাডভান্সড ত্রিকোণমিতির মতো ভীষণ কঠিন একটি বই সম্পূর্ণ আয়ত্ত করে ফেলেছিলেন। মাত্র ১৩ বছরে, ভাবা যায়। শুধু আয়ত্ত করাই নয়, সেই বয়সেই তিনি নিজের মতো করে নতুন উপপাদ্য আবিষ্কার করতে শুরু করেন। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল, তার এই স্বশিক্ষিত হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল একটি নির্দিষ্ট বই। ওই যে জিএস কারের বইটি। একদম ঠিক। ১৬ বছর বয়সে তার হাতে জিএস কারের লেখা আ সিনপসিস অফ এলিমেন্টারি রেজাল্টস ইন পিওর ম্যাথমেটিক্স নামের বইটি আসে। ১৮৮৬ সালে প্রকাশিত এই বইটিতে ৫,০০০-এর বেশি গাণিতিক উপপাদ্য এবং সূত্র দেওয়া ছিল। ৫,০০০ সূত্র! কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই বইটিতে কোনো সূত্রের তেমন কোনো প্রমাণ বা প্রুফ দেওয়া ছিল না। কোনো প্রমাণ ছিল না। না, বইটি মূলত সেকালের পরীক্ষার্থীদের জন্য একটি শর্টকাট গাইড বা রেফারেন্স ম্যানুয়াল হিসেবে লেখা হয়েছিল। আর এই প্রমাণ না থাকাটাই যেন তার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াল। বিষয়টা অনেকটা এমন, ধরা যাক একজন অত্যন্ত প্রতিভাবান সুরকার, যিনি কোনোদিন প্রথাগতভাবে স্বরলিপি বা শিট মিউজিক পড়তে শেখেননি। চমৎকার একটা উপমা। তাই না? কিন্তু তিনি যখন পিয়ানোতে বসেন, তখন তার আঙুল থেকে এমন সব সিম্ফনি বেরিয়ে আসে যা পৃথিবীর তাবড় সুরকারদেরও স্তব্ধ করে দেয়। যেহেতু বইটিতে কোনো প্রমাণ ছিল না, রামানুজন ধরে নিয়েছিলেন যে গণিতে হয়তো এভাবেই কাজ করতে হয়। তিনি নিজে নিজেই প্রতিটি সূত্র নিয়ে চিন্তা করতে শুরু করেন। হ্যাঁ, তিনি প্রমাণ ছাড়াই শুধু ফলাফল বা সূত্র লিখে রাখার এক অদ্ভুত স্টাইল তৈরি করে ফেলেন। আর এই স্টাইলটাই তিনি সারা জীবন অনুসরণ করেছেন। তিনি স্লেটে নিজের মনে হিসাব করতেন, বারবার ঘষে ঘষে মুছতেন, আর শুধুমাত্র চূড়ান্ত ফলাফলটি তার খাতায় তুলে রাখতেন। কারণ কাগজ কেনার তো টাকা ছিল না। ঠিক বলেছেন। চরম দারিদ্র্য। কাগজের ব্যবহার একদম কমিয়ে আনতে হয়েছিল তাকে। আর গণিতের প্রতি তার এই পাগলামি এতটাই চরম পর্যায়ে পৌঁছায় যে তিনি কুম্ভকোনামের সরকারি কলেজে স্কলারশিপ পেয়েও তা হারিয়ে ফেলেন। কারণ অন্যান্য বিষয়ে ফেল করেছিলেন। হ্যাঁ, তিনি সারাদিন শুধু গণিত নিয়েই পড়ে থাকতেন। ইংরেজি বা ইতিহাসের মতো অন্যান্য সব বিষয়ে ফেল করতেন।
চরম দারিদ্র্য, অনাহার আর বারবার প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। তবুও কিন্তু তিনি দমে যাননি। যারা শুনছেন তাদের জন্য এটা একটা বিশাল বড় অনুপ্রেরণা হতে পারে। অবশ্যই। নিজের কাজের স্বীকৃতি পাওয়ার জন্য তিনি মরিয়া হয়ে ওঠেন, কিন্তু ভারতে তখন এমন কেউ ছিল না যে তার এই সূত্রগুলোর মর্ম বুঝতে পারবে। ডিগ্রি না থাকায় কোথাও চাকরিও জুটছিল না। শেষ পর্যন্ত ১৯১২ সালে হ্যাঁ, বাধ্য হয়ে মাদ্রাজ পোর্ট ট্রাস্টে মাসে মাত্র ৩০ টাকার বিনিময়ে একজন কেরানির চাকরি নেন তিনি। সারাদিন হিসাব মেলানোর কাজ আর ফাঁকে ফাঁকে নিজের খাতায় গণিতের সূত্র লেখা। কিন্তু যদি আমরা এটিকে বড় ক্যানভাসে দেখি, এই পোর্ট ট্রাস্টের অফিসই তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। ঠিক। সেখানে তার ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশেষ করে এস.এন. আইয়ার এবং স্যার ফ্রান্সিস স্প্রিং, রামানুজনের খাতাগুলো দেখে বুঝতে পারেন যে এই যুবক আসলে কোনো সাধারণ কেরানি নন। তারপরই তো চিঠির পর্ব শুরু হয়। হ্যাঁ, তাদেরই উৎসাহে রামানুজন কেমব্রিজের বিখ্যাত গণিতবিদদের চিঠি লিখতে শুরু করেন। প্রথমে H.F. বেকার এবং E.W. হবসন, এই দুজন স্বনামধন্য গণিতবিদকে তিনি চিঠি লিখেছিলেন। কিন্তু তারা তো পাত্তাই দেননি। না, তারা এই অদ্ভুত চিঠিকে পাত্তা না দিয়ে ফেরত পাঠিয়ে দেন। এরপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। ১৯১৩ সালের জানুয়ারি মাস। রামানুজন চিঠি লেখেন G.H. হার্ডিকে। ১১ পৃষ্ঠার একটি চিঠি, যেখানে প্রায় ১২০ মতো গাণিতিক উপপাদ্য লেখা। কোনো প্রমাণ নেই। শুধু সূত্র আর ফলাফল। এই একটি চিঠি আক্ষরিক অর্থেই পুরো গণিতের ইতিহাস বদলে দিয়েছিল। জি, G.H. হার্ডি তখন ব্রিটিশ গণিত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। ভারত থেকে আসা এক অজানা কেরানির লেখা, প্রমাণবিহীন অদ্ভুত সব সূত্রে ভরা চিঠি দেখে হার্ডির প্রাথমিক প্রতিক্রিয়া কি হতে পারে? অবাক হওয়ারই কথা। তার প্রথম মনে হয়েছিল এটি হয়তো কোনো প্রতারণা বা প্র্যাঙ্ক, কেউ হয়তো তার সাথে নিছক মজা করছে। কারণ সূত্রগুলো দেখতে এতই অদ্ভুত ছিল যে প্রথাগত গণিতের নিয়মে সেগুলো মেলাভার। চিঠির একটি অংশে তো এমন একটি সূত্র ছিল যা দেখে যে কারো চোখ কপালে উঠবে। হ্যাঁ, ওই অসীম যোগফলের সূত্রটা। ঠিক। সেখানে লেখা ছিল ১+২+৩+৪, এভাবে অসীম পর্যন্ত যোগ করলে তার যোগফল হবে -১/১২। -১/১২, হ্যাঁ। মানে সাধারণ বুদ্ধিতে ভাবলে সব ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে থাকলে সংখ্যাটা তো বড় হতে হতে অসীম বা ইনফিনিটি হয়ে যাওয়ার কথা। সেখানে একটা ঋণাত্মক ভগ্নাংশ কিভাবে আসে? এটা তো প্রথম দেখায় সম্পূর্ণ পাগলামি মনে হবে। পাগলামি মনে হলেও এর ভেতরেই লুকিয়েছিল আধুনিক গণিতের এক বিশাল রহস্য। হার্ডি এবং তার সহযোগী J.E. লিটলউড যখন চিঠিটি নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করতে বসলেন, তখন তারা রীতিমতো চমকে গেলেন। তারা বুঝতে পারলেন যে এটা কোনো মজা নয়। একদম। এই ১ থেকে অসীম পর্যন্ত যোগফল -১/১২ হওয়ার যে ধারণা, এটি মূলত রিম্যান জিটা ফাংশনের একটি বিশেষ রূপ। একে গাণিতিক ভাষায় অ্যানালিটিক কন্টিনিউয়েশন বলা হয়। আর রামানুজন এগুলো কোনো প্রথাগত শিক্ষা ছাড়াই বের করেছিলেন। হ্যাঁ, সম্পূর্ণ নিজের অন্তর্দৃষ্টি দিয়ে তিনি এই জটিল জায়গায় পৌঁছে গিয়েছিলেন। আজ এই সমীকরণটি আধুনিক পদার্থবিজ্ঞানে, বিশেষ করে স্ট্রিং থিওরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হার্ডি বরে এ বিষয়ে একটি অসাধারণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, সূত্রগুলো এতটা অবিশ্বাস্য এবং জটিল, যেগুলো সত্যি না হলে কারও পক্ষে কল্পনা করাও অসম্ভব। অসাধারণ একটা পর্যবেক্ষণ। মানে এমন কিছু বানিয়ে লেখার মতো কর্তনা শক্তি কোনো মানুষের থাকতে পারে না। তিনি বুঝতে পেরেছিলেন এই চিঠির প্রেরক সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ এক গাণিতিক মস্তিষ্ক। এরপর হার্ডি তৎক্ষণাৎ রামানুজনকে ইংল্যান্ডে নিয়ে আসার ব্যবস্থা শুরু করেন। কিন্তু সেই সময়কার প্রেক্ষাপটে কাজটা মোটেও সহজ ছিল না। এখানেই বিষয়টি সত্যি আকর্ষণীয় হয়ে ওঠে। একদিকে রামানুজন নিজে ছিলেন গভীর রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের সন্তান। সেকালের ভারতীয় সমাজ ব্যবস্থায় একটি প্রবল বিশ্বাস ছিল যে সমুদ্র পাড়ি দিলে ধর্ম বা জাত চলে যায়। তাই তিনি যেতে চাননি প্রথমে। না, কিছুতেই রাজি হননি। কিন্তু এরপরই ঘটে এক নাটকীয় ঘটনা। রামানুজনের মা স্বপ্নে তাদের পারিবারিক দেবী নামাগিরির দর্শন পান। দেবী নাকি তাকে আদেশ দেন তিনি যেন তার পুত্রের এই অসাধারণ সম্ভাবনার পথে বাধা হয়ে না দাঁড়ান। হ্যাঁ, এই দৈব আদেশের পরই সব সামাজিক ও মানসিক বাধা দূর হয়। এবং ১৯১৪ সালে রামানুজন জাহাজে চলে ইংল্যান্ডের ক্যামব্রিজে গিয়ে পৌঁছান। ক্যামব্রিজে পৌঁছানোর পর শুরু হয় দুটি সম্পূর্ণ ভিন্ন মেরুর মানুষের এক অভূতপূর্ব মেলবন্ধন। হার্ডি এবং রামানুজনের কাজের পদ্ধতির এই বৈপরীত্য সত্যি বিশ্লেষণ করার মতো।
আকাশ আর পাতাল তফাৎ ছিল তাদের মধ্যে। ঠিক। হার্ডি ছিলেন একজন কট্টর নাস্তিক এবং গাণিতিক প্রমাণের, যাকে রিগোরাস প্রুফ বলে, তার অত্যন্ত কঠোর সমর্থক। একটি সূত্র ধাপে ধাপে নিখুঁত যুক্তির মাধ্যমে প্রমাণ করাই ছিল তার কাজের একমাত্র ধরন। অন্যদিকে রামানুজন ছিলেন ঠিক তার উল্টো। তিনি গভীর ধার্মিক একজন মানুষ, যিনি সম্পূর্ণভাবে তার সজ্ঞা বা ইনটিউশনের ওপর নির্ভর করতেন। তিনি বলতেন, সমীকরণগুলো দেবী নামাগিরি তার জিভায় বা স্বপ্নে লিখে দিয়ে যান। তার একটি খুব বিখ্যাত উক্তি এখানে উল্লেখ না করলেই নয়। তিনি বলেছিলেন, ঈশ্বরের কোনো চিন্তার প্রকাশ না ঘটালে আমার কাছে কোনো সমীকরণেরই কোনো অর্থ নেই। এই দুই বিপরীত দর্শনের মানুষের একসাথে কাজ করাটা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। হার্ডির প্রধান কাজ হয়ে দাঁড়ায় রামানুজনের শিক্ষাগত শূন্যতাগুলো পূরণ করা, তাকে আধুনিক গণিতের প্রমাণের ভাষা শেখানো। কিন্তু আবার তার মূল প্রতিভাটাও যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হতো। একদম ঠিক। তাকে খুব সতর্ক থাকতে হতো যাতে প্রথাগত নিয়মের চাপে রামানুজনের সেই স্বতঃস্ফূর্ত মূল প্রতিভা কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। লিটলউড স্মৃতিচারণ করে বলেছিলেন যে রামানুজনকে প্রথাগত গণিত শেখানো প্রায় অসম্ভব একটি ব্যাপার ছিল। কারণটা কি ছিল? কারণ যখনই তারা তাকে কোনো নতুন বিষয় শেখাতে যেতেন, রামানুজনের মস্তিষ্ক থেকে এত নতুন নতুন আইডিয়া আর সূত্র বেরোতে শুরু করত যে মূল পড়াশোনাই বাধাগ্রস্ত হতো। আর এর মাঝেই শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ। ক্যামব্রিজের পরিবেশ তখন রাতারাতি পাল্টে যায়। যুদ্ধের কারণে ইংল্যান্ডে খাবারের চরম সংকট। আর রামানুজন তো কট্টর নিরামিষাশী ছিলেন। হ্যাঁ, নিজের রান্না নিজে করতেন। যুদ্ধের সেই চরম ডামাডোল, ইংল্যান্ডের হাড় কাঁপানো শীত আর উপযুক্ত নিরামিষ খাবারের অভাবে তার জন্য সেখানে টিকে থাকা এক ভয়াবহ সংগ্রামে পরিণত হয়। এত বৈপরীত্য এবং শারীরিক ও মানসিক প্রতিকূলতার মাঝেও কিন্তু গণিতের জাদু থেমে থাকেনি। এটাই সবচেয়ে বড় বিস্ময়। এই সময়েই তারা গণিতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কাজ সম্পন্ন করেন। খুব বেশি টেকনিক্যাল বা জটিল কথায় না গিয়ে যদি আমরা শুধু তাদের কাজের প্রভাবটা বোঝার চেষ্টা করি, তবে পার্টিশন ফাংশন বা পিএন-এর কথা বলতেই হয়। এই পার্টিশন ফাংশনের বিষয়টি দারুণ। যারা শুনছেন তাদের জন্য খুব সহজে বললে, কোনো একটি সংখ্যাকে কতগুলো ক্ষুদ্র পূর্ণ সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করা যায়, সেটিই হলো পার্টিশন। যেমন ধরা যাক ৪। ৪ সংখ্যাটিকে ৫টি ভিন্ন উপায়ে লেখা যায়। শুধু ৪, কিংবা ৩ যোগ ১, কিংবা ২ যোগ ২, অথবা ২ যোগ ১ যোগ ১, এবং ১ যোগ ১ যোগ ১ যোগ ১। হ্যাঁ, ছোট সংখ্যার ক্ষেত্রে এটি খুব সহজ। কিন্তু সংখ্যাটি যখন ২০০ হবে, তখন এর পার্টিশন বের করা প্রায় অসম্ভব হয়ে যায়। ২০০র পার্টিশনের সংখ্যাটি এতই বড় যে তা হাতে গুনে বের করতে গেলে কয়েক জীবন পার হয়ে যাবে। ঠিক এই অসম্ভব কাজটিকে সম্ভব করেছিলেন হার্ডি এবং রামানুজন। তারা মিলে একটি অসাধারণ সূত্র আবিষ্কার করেন, যা এই বিশাল আর জটিল হিসাবটিকে প্রায় নির্ভুলভাবে বের করতে পারত। আর এই কাজের মাধ্যমেই তো সার্কেল মেথডের জন্ম হয়, তাই না? একদম ঠিক। যুগান্তকারী সার্কেল মেথড, যা আজও সংখ্যাতত্ত্বের অন্যতম শক্তিশালী একটি হাতিয়ার। এর পাশাপাশি পায়ের মান নির্ণয়ের জন্য রামানুজনের আবিষ্কৃত দ্রুতগামী সূত্রগুলোর কথা না বললেই নয়। পায়ের মান অসীম, কিন্তু কত দ্রুত এবং কত নিখুঁতভাবে এর মান বের করা যায় তা নিয়ে গণিতবিদদের সবসময় মাথা ব্যথা ছিল। আর রামানুজনের সূত্রগুলো ছিল জাদুর মতো। হ্যাঁ, রামানুজনের দেওয়া সূত্রগুলো এতই শক্তিশালী আর দ্রুতগামী ছিল যে আজকের যুগের আধুনিক কম্পিউটার এবং অ্যালগরিদমেও পায়ের মান নিখুঁতভাবে বের করতে তার সেই সূত্রগুলোই ব্যবহার করা হয়। রামানুজনের কাছে গণিত শুধু খাতা কলমের বিষয় ছিল না, সংখ্যার সাথে তার এক আত্মিক সম্পর্ক ছিল। প্রশান্তচন্দ্র মহালানবিশের সাথে তার একটি চমৎকার গল্প আছে, যা তার মস্তিষ্কের এই অসাধারণ ক্ষমতাকে তুলে ধরে। ওই যে বাড়ির নম্বরের পাজলটা। হ্যাঁ, মহালানবিশ একদিন একটি পত্রিকার গাণিতিক পাজল নিয়ে রামানুজনের কাছে আসেন। পাজলটি ছিল একটি রাস্তার বাড়ির নম্বর সম্পর্কিত। রান্না থামাননি তিনি? না, প্রশ্নটি শুনেই তিনি কোনো খাতা কলম ছাড়া, এমনকি রান্না না থামিয়েই তাৎক্ষণিকভাবে পাজলটির সমাধান করে দেন। অবিশ্বাস্য! শুধু তাই নয়, তিনি একটিমাত্র সমাধান দিয়ে থামেননি। তিনি কন্টিনিউড ফ্র্যাকশন বা অব্যাহত ভগ্নাংশ ব্যবহার করে এর অসীম সংখ্যক সমাধানের একটি সাধারণ সূত্র বলে দিয়েছিলেন।
কন্টিনিউড ফ্র্যাকশন নিয়ে তার কাজ সত্যিই অসামান্য। এই কন্টিনিউড ফ্র্যাকশন বিষয়টি অনেকটা রাশিয়ান মেট্রিওস্কার ডলের মতো। একটি ভগ্নাংশের নিচে আরেকটি ভগ্নাংশ, তার নিচে আরেকটি, এভাবে অসীম পর্যন্ত চলতেই থাকে। রামানুজন এই জটিল হিসাবগুলো চোখের পলকে মাথায় করে ফেলতে পারতেন। এই তাৎক্ষণিক গাণিতিক সমাধানের কথা উঠলে বিখ্যাত ট্যাক্সিক্যাব নাম্বার 1729-এর গল্পটি বাদ দেওয়া যায় না। ও হ্যাঁ, 1729। রামানুজন তখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। হার্ডি তাকে দেখতে গিয়ে কথায় কথায় বললেন যে তিনি যে ট্যাক্সিটিতে করে এসেছেন তার নম্বর ছিল 1729। হার্ডির কাছে সংখ্যাটি খুব একঘেয়ে এবং বিরক্তিকর মনে হয়েছিল। কিন্তু রামানুজন তা বিছানায় শুয়ে 1 সেকেন্ডও না ভেবে উত্তর দিয়েছিলেন। হ্যাঁ, তিনি বলেছিলেন, না হার্ডি, এটি মোটেও একঘেয়ে নয়, এটি একটি অত্যন্ত আকর্ষণীয় সংখ্যা। কারণ এটি হল সবচেয়ে ছোট সংখ্যা যাকে দুটি ভিন্ন উপায়ে দুটি ঘনের বা কিউবের যোগফল হিসাবে প্রকাশ করা যায়। একদম ঠিক। 1729 হল 1-এর কিউব এবং 12-র কিউবের যোগফল। আবার একই সাথে এটি 9-এর কিউব এবং 10-এর কিউবেরও যোগফল। এই অসাধারণ স্মরণশক্তি এবং সংখ্যার সাথে রামানুজনের এই অদ্ভুত বন্ধুত্বের বিষয়টি সত্যিই বিস্ময়কর। লিটলউড একবার মজা করে বলেছিলেন, প্রতিটি ধনাত্মক পূর্ণ সংখ্যাই যেন রামানুজনের ব্যক্তিগত বন্ধু। তিনি সংখ্যাগুলোকে ঠিক সেভাবেই চিনতেন যেভাবে আমরা আমাদের কাছের মানুষদের চিনি। কিন্তু এই অসাধারণ গল্পগুলো, গণিতের এই জাদুর পাশাপাশি রামানুজনের জীবনের করুণ সমাপ্তির অধ্যায়টি সত্যিই খুব বেদনার। খুবই ট্র্যাজিক। ইংল্যান্ডের বৈরী আবহাওয়া, নিরামিষ খাবারের চরম অভাব এবং প্রথম বিশ্বযুদ্ধের সময়ের প্রবল মানসিক চাপের কারণে তার শরীর ভেঙে পড়তে শুরু করে। দীর্ঘ সময় ধরে তাকে বিভিন্ন নার্সিং হোমে কাটাতে হয়। সে সময় চিকিৎসকরা তার রোগটিকে যক্ষ্মা বা টিউবারকুলোসিস বলে ধরে নিয়েছিলেন এবং সেই অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু আধুনিক গবেষণায় তো অন্য কিছু জানা যায়, তাই না? হ্যাঁ, আধুনিককালের চিকিৎসাবিজ্ঞানের গবেষণায়, বিশেষ করে ডি.এ.বি. ইয়াংয়ের বিশ্লেষণে এক নতুন তথ্য উঠে আসে। দেখা যায় রামানুজন সম্ভবত হেপাটিক অ্যামিবায়োসিস নামক একটি রোগে ভুগছিলেন। এটা কিভাবে হয়েছিল? এটি এমন একটি রোগ যা তার ভারতে থাকা অবস্থায় হওয়া আমাশয় থেকে লিভারে ছড়িয়ে পড়েছিল। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হল, সঠিক সময়ে এই রোগটি ধরা পড়লে তৎকালীন চিকিৎসা ব্যবস্থায় হয়তো এটি নিরাময়যোগ্য ছিল। স্বাস্থ্যের কোনো উন্নতি না হওয়ায় অবশেষে 1919 সালে তিনি ভারতে ফিরে আসেন। কিন্তু রোগ ততদিনে তার শরীরে গভীরভাবে বাসা বেঁধেছে। মাত্র 32 বছর বয়সে 1920 সালের 26 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। এত অল্প বয়সে এমন একটি প্রতিভার পৃথিবী থেকে বিদায় নেওয়া মানব ইতিহাসের অন্যতম বড় একটি ট্র্যাজেডি। তবে মৃত্যুর আগেই তিনি তার অসামান্য কাজের স্বীকৃতি পেয়েছিলেন। হ্যাঁ, তা পেয়েছিলেন। মাত্র 30 বছর বয়সে তিনি রয়্যাল সোসাইটির ফেলো বা FRS নির্বাচিত হন। তিনি ছিলেন এই সম্মান পাওয়া অন্যতম কনিষ্ঠ ব্যক্তি এবং দ্বিতীয় ভারতীয়। এরপর তিনি প্রথম ভারতীয় হিসেবে ট্রিনিটি কলেজের ফেলো হওয়ার বিরল সম্মানও লাভ করেন। হার্ডির একটা মজার রেটিং সিস্টেম ছিল। তিনি গণিতবিদদের প্রতিভাকে 0 থেকে 100 স্কেলে রেটিং করতেন। বাহ, কে কত পেলেন সেই স্কেলে? এই স্কেলে তিনি নিজেকে দিয়েছিলেন 25, তার অসাধারণ প্রতিভাবান সহকর্মী লিটলউডকে দিয়েছিলেন 30, আর হিলবার্ট? সেকালের শ্রেষ্ঠ জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্টকে দিয়েছিলেন 80, আর রামানুজনকে? তাকে দিয়েছিলেন পুরো 100-তে 100। এই রেটিং থেকেই স্পষ্ট হয়ে যায় বিশ্বের সেরা গণিতবিদদের চোখেও রামানুজনের মেধা কতটা ধরাছোঁয়ার বাইরে ছিল। কিন্তু তার মৃত্যুর পরও তার গল্পের শেষ হয়নি, তাই না? একেবারেই না। বরং তার মৃত্যুর পর আবিষ্কৃত হওয়া লস্ট নোটবুক বিজ্ঞানীদের আরেকবার চমকে দেয়। লস্ট নোটবুক? মৃত্যুর ঠিক আগে চরম অসুস্থতার মাঝেও তিনি বিছানায় শুয়ে স্লেটে গণিত নিয়ে কাজ করে গেছেন। 1976 সালে, অর্থাৎ তার মৃত্যুর প্রায় 56 বছর পর, গণিতবিদ জর্জ অ্যান্ড্রুজ ট্রিনিটি কলেজের লাইব্রেরিতে একটি পুরনো ধুলো পড়া নোটবুক আবিষ্কার করেন, যা পরে লস্ট নোটবুক নামে পরিচিতি পায়। হ্যাঁ, 138 পৃষ্ঠার এই নোটবুকটিতে 600-এর বেশি গাণিতিক সূত্র ছিল। আর এই সূত্রগুলোর মধ্যেই ছিল সেই বিখ্যাত মক থিটা ফাংশন। ঠিক বলেছেন। এই ফাংশনগুলোর বৈশিষ্ট্য এতটাই জটিল আর অদ্ভুত যে বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে এগুলো বোঝার চেষ্টা করেছেন। এটি এমন এক ধরনের ফাংশন যা সাধারণ গাণিতিক নিয়মের খুব কাছাকাছি গিয়েও এক অদ্ভুত সীমানায় আচরণ বদলে ফেলে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? কি?
1920 সালে এক মৃত্যুপথযাত্রী মানুষের স্লেটে লেখা এই সূত্রগুলো আজ আধুনিক পদার্থবিজ্ঞানের একেবারে প্রথম সারির গবেষণায় সরাসরি ব্যবহৃত হচ্ছে। যেমন সুপারস্ট্রিং থিওরি বা ব্ল্যাক হোলের এন্ট্রপি গবেষণায়। হ্যাঁ, ব্ল্যাক হোলের রহস্য উদ্ঘাটনে এর প্রয়োগ সত্যিই অবিশ্বাস্য। তাহলে এই পুরো আলোচনা থেকে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? একজন মানুষের কোনো প্রথাগত ডিগ্রি ছিল না, উন্নত কোনো ল্যাবরেটরি বা লাইব্রেরি তো দূরের কথা, নিজের কাজের জন্য প্রয়োজনীয় কাগজটুকু কেনারও সামর্থ্য তার ছিল না। ছিল শুধু একটা স্লেট আর চক। হ্যাঁ, কিন্তু তার ভেতরকার সেই জ্বলন্ত কৌতূহল এবং অসীম একাগ্রতা তাকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে। রামানুজনের জীবন প্রমাণ করে যে মানব মস্তিষ্কের ক্ষমতা কোনো নিয়মের ফ্রেমে বাঁধা যায় না। আর ঠিক এই জায়গাটিতেই সোর্স মেটেরিয়ালে থাকা বিজ্ঞানী স্টিফেন উলফ্রামের আর্টিকেলের একটি চমৎকার এবং চিন্তার উদ্রেককারী বিষয়ের অবতারণা করা যায়। হ্যাঁ, উলফ্রামের সেই প্রশ্নটা। সহায়তা তার ছিল না। উলফ্রাম একটি চমৎকার ভাবনার খোরাক দিয়েছেন এখানে। একবার ভাবা যাক বিষয়টা। হ্যাঁ, ভাবা যাক। আজকের দিনের মতো ম্যাথমেটিকা বা আধুনিক কম্পিউটেশনাল সফটওয়্যার যদি রামানুজনের হাতে থাকত, তবে কি হতো? তিনি কি চোখের পলকে এই মহাবিশ্বের আরও অসংখ্য অজানা রহস্য সমাধান করে ফেলতেন? নাকি উল্টোটাই ঘটত? স্লেট পেন্সিলের সেই সংগ্রাম, সেই একাকিত্ব এবং চারপাশের ওই নিদারুণ সীমাবদ্ধতাই কি তার ভেতরের ওই অসীম প্রতিভাকে জাগিয়ে তোলার মূল চাবিকাঠি ছিল? এটাও একটা বড় প্রশ্ন। হয়তো আধুনিক প্রযুক্তির সহজলভ্যতা তার সেই গভীর ঈশ্বর প্রদত্ত, সংজ্ঞাত বা ইনটিউটিভ চিন্তাধারাকে অন্য কোনো পথে নিয়ে যেত। বাধা না থাকলে হয়তো প্রতিভার আসল স্ফুরণটাই হতো না। এই প্রশ্নটির আসলে কোনো নির্দিষ্ট উত্তর নেই, তবে এটি বিজ্ঞান, প্রযুক্তি এবং মানব মেধার সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। সীমাবদ্ধতা কিভাবে একজন মানুষকে সীমানা ছাড়িয়ে যেতে সাহায্য করে, রামানুজনের জীবন তার এক চূড়ান্ত নিদর্শন। সত্যি, এই গল্প যতবার ভাবা যায় ততবারই নতুন করে বিস্মিত হতে হয়। যারা আমাদের আজকের এই গভীর আলোচনা শুনলেন, আশা করা যায় এই প্রশ্নটি এবং রামানুজনের জীবনের এই অবিশ্বাস্য যাত্রা নতুন ভাবনার খোরাক যোগাবে। অসীম কৌতূহল আর মানব সম্ভাবনার এক দারুণ উদাহরণ হয়ে থাকবেন তিনি। এই বিস্ময়কর গল্প আজ এখানেই শেষ হচ্ছে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।